আজকে আমরা আইটি 11/2023 যে ফর্মটা আছে সেটা নিয়ে আলোচনা করব এবং ক্রয় বিক্রয় হিসাব দেখব এবং ব্যবসায়িক হিসাব কি করে করতে হয় এবং সেটা রিটার্নে কি করে প্রেজেন্টেশন দিতে হয় সেটা আমরা দেখব। তারপরে আমরা মডেল টেস্টে অংশগ্রহণ করব। আচ্ছা, ঠিক একই রকম দেখেন, এটা ফর্মটা একটু ভিন্ন। ফর্মটা হচ্ছে ভিন্ন, ডিফারেন্ট আর কি, কিন্তু বিষয় একই। দেখেন, এই যে বিষয় একই, এই যে আমাদের আয়ের খাতগুলি আমরা ওই ফর্মে যেটা দেখেছিলাম আজকে, ঠিক আছে, আয়ের খাতগুলি দেখেছিলাম। এই যে বিষয়, এটার প্রেজেন্টেশন হচ্ছে ট্যাক্স কম্পিটিশনটা আমরা ওয়ার্কিং এ করতাম, এখানেও আপনি চাইলে করতে পারবেন। তারপরে হচ্ছে ট্যাক্স পেমেন্টের পার্টগুলি আলাদা, পেমেন্টের জন্য আলাদা তারা ড্র করে দিয়েছে। তারপরে হচ্ছে এটার সাথেই হচ্ছে একটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে, ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এবং সার্টিফিকেট অফ রিটার্ন অফ ইনকাম, এটার ব্যবস্থা আছে। আবার পাশাপাশি ওই ফর্মটাতে ছিল ছোট আকার একটা স্লিপ পাওয়া যেত, আর এখানে হচ্ছে বড় স্লিপের ব্যবস্থা আছে। শিডিউল 1 ওই যে আমরা যে ওই ফর্মটাতে অর্থাৎ আইটি গ 11-তে আমরা যেভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম শিডিউল 1, ঠিক এখানেও ঠিক একই রকম ক্যালকুলেশন প্রসেস। ঠিক আছে, আপনি আপনার স্যালারিটা ভাগ করে দিবেন। ঠিক আছে, আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে একটা পার্ট ব্যবহার করবেন, যদি বেসরকারি এমপ্লয়ি হন তাহলে আরেকটা পার্ট ব্যবহার করবেন। আচ্ছা, এই একই রকম, হ্যাঁ, এটা আলাদা আলাদা করে শিডিউল ভাগ করা, আলাদা আলাদা করে শিডিউল ভাগ করা, আমরা ধাপে ধাপে গিয়ে দেখবো। এই যে নিচে এক্সেল শিটটাতে দেখেন IT10BB, আবার IT10B। IT10B টা হচ্ছে ফর্মের নাম্বার হচ্ছে 23, আর IT10BB হচ্ছে 23। এটা হচ্ছে ফর্ম নাম্বার, এই যে 23, এটা হচ্ছে ফর্ম নাম্বার 23। এখন আমরা চলে যাচ্ছি, প্রথমে আমরা একটু দেখবো হচ্ছে ওয়ার্কিংটা দেখবো। কি ওয়ার্কিং দেখবো? একটা ট্রেডিং অ্যাকাউন্টস কি করে করতে হয়, আর ব্যবসায়ীদের একটা ট্রেডিং অ্যাকাউন্টস আপনি কি করে করবেন সেটা আমরা একটু দেখবো। এগুলো হচ্ছে ফেক আইডি, অসুবিধা নাই। আচ্ছা, ট্রেডিং অ্যাকাউন্ট মানে কি বলেন তো দেখি, চ্যাট অপশনে। হ্যাঁ, মডেল টেস্ট হচ্ছে ওই যে 40 মিনিট, মানে আমরা এখানে তো 30 থেকে 40 মিনিট কথা বলবো, প্র্যাকটিক্যালটা নিয়ে কথা বলবো, তারপরে মডেল টেস্ট। ট্রেডিং অ্যাকাউন্ট কি বলেন তো দেখি, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রয় বিক্রয় হিসাব, অর্থাৎ একটা দোকানদার, হ্যাঁ, বাণিজ্যিক অ্যাকাউন্ট বা ক্রয় বিক্রয় হিসাব, একজন দোকানদার তার কেনা বেচা হয় সেটার হিসাবটা যেভাবে তিনি রাখেন সেটাকে বলা হয় ক্রয় বিক্রয় হিসাব। কথা স্পষ্ট শোনা যাচ্ছে? বুঝতে পারছেন কি? এটা আমাকে একটু বলেন। কথা স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট মানে হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব, দোকানদারের ক্রয় বিক্রয় হিসাব বা ব্যবসায়ীর ক্রয় বিক্রয় হিসাব। এখন একটা ব্যবসা থেকে যদি শুরু করা হয়, হ্যাঁ, শুরু থেকে যদি শুরু করা হয় তাহলে তো তিনি শূন্য পর্যায় থেকে শুরু করবেন। কিন্তু যখন তিনি ট্যাক্স পেয়ার হন তখন নিশ্চয়ই ব্যবসাটা শুরু থেকে শুরু থাকে না। অর্থাৎ 1-2 বছর 3 বছর তিনি ব্যবসা চালিয়েছেন, চালানোর পরে তিনি রিটার্ন জমা দেওয়ার জন্য তিনি উপযুক্ত হয়েছেন, বা আয়কর দেওয়ার জন্য তিনি আহ, কি মানে বা আয়কর দেওয়ার জন্য তিনি বিবেচিত হয়েছেন, অর্থাৎ তাকে আয়কর দিতে হবে বা তার রিটার্ন পূরণ করতে হবে, এই তো বিষয়টা। তাহলে তিনি কিভাবে করবেন, তার হিসাব নিকাশ কি করে হবে? ওপেনিং ইনভেন্টরি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কোনো ব্যবসার, ধরেন আপনি 1 জুলাই থেকে আপনার হিসাব নিকাশ শুরু করবেন। শুরু করলে তাহলে কি 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 বিষয় ধরে আপনাকে শুরু করতে হবে? তার মানে এই বছরের শুরুতে যে ব্যবসা শুরু করলেন, ওই যে অতীত জীবনের সঞ্চয় মতো, তার মানে আপনার যে বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান সেটার আহ মালামাল কিছু থাকে না ব্যবসা প্রতিষ্ঠানে, সব বিক্রি করে 1 বছরের মালামাল তো প্রতি বছরে বিক্রি করে শেষ হয়ে যায় না। তার মানে কিছু মালামাল থাকে, সেটা কাউন্ট ডাউন করে কত টাকার মালামাল ছিল
কত টাকার মালামাল ছিল সেটা হিসাব নিকাশ করে আপনাকে সেটা ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুত পণ্য হিসাবে বিবেচনা করতে হবে। আর এটা একটা ফরম্যাট, ক্রয় বিক্রয় হিসাবে এটা একটা ফরম্যাট, এটা অনেকভাবে করা যায়। কস্ট অফ গুডস সোল্ড অনেকভাবে বের করা যায়, আরো একাধিক মেথড আছে। আমরা এখানে শুধু দেখাবো হচ্ছে একটা, অর্থাৎ টি ছক আকারের একটা ফরম্যাট আমরা দেখাচ্ছি এখানে, ঠিক আছে? টি ছক আকারের একটা ফরম্যাট। তার মানে আমি শুরুতেই আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি মালামাল শুরুতে ছিল সেটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, ঠিক আছে? সেই ওপেনিং ইনভেন্টরির মূল্য আমরা সেখানে নিব। নেওয়ার পরে এটা হচ্ছে, ও আচ্ছা, ছকটা তো বলি নাই। একটা এই যে এটা হচ্ছে কমার্সের টার্ম, কিন্তু ক্রয় বিক্রয় হিসাব এটা আমরা দেখবো আমাদের সামনের ক্লাসগুলিতে, যে অ্যাকাউন্টিং আছে সেখানে আমরা পড়বো। এটা টি ছক আকারে দুটো দিক থাকে, একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক, ঠিক আছে? এটা হচ্ছে পার্টিকুলার কি কি বিষয়ে আসবে, আর এটা হচ্ছে অ্যামাউন্ট, আর এটা হচ্ছে ক্রেডিট দিক, ঠিক আছে? ক্রেডিট দিকটা হচ্ছে আয়ের দিক, আর ডেবিট দিকটা হচ্ছে ব্যয়ের দিক, ঠিক আছে? ডেবিট ক্রেডিট অর্থাৎ আমার বিক্রি করে কত টাকা আয় হয় সেটা লিখতে হয় হচ্ছে ক্রেডিট দিকে, আর কি পরিমাণ এর পিছনে ব্যয় আছে সেটা লিখতে হয় হচ্ছে ডেবিট দিকে। তারপরে যোগ বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটা হবে লস অথবা লাভ, ঠিক আছে? এই হচ্ছে ফরম্যাট, হয় গ্রস প্রফিট হবে অথবা গ্রস লস হবে। তাহলে আমরা শুরুতেই নিচ্ছি হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। তারপরে কি, আমি যে এই বছর এক বছর অর্থ বছরে মালামাল বিক্রি করলাম, তার মানে ওপেনিং ইনভেন্টরি তো ছিলই। আমি সারা বছর যে মালামাল ক্রয় করলাম, তার মানে সারা বছর মালামাল ক্রয়ের চিত্র, অর্থাৎ সারা বছর আমি কত টাকার মালামাল ক্রয় করলাম সেটা আসবে হচ্ছে এখানে, অর্থাৎ পারচেজ ওপেনিং ইনভেন্টরি। এর সাথে যোগ হচ্ছে, যোগ হবে কি কি পারচেজ, যোগ হবে হচ্ছে এই পারচেজ করতে গিয়ে আপনি যদি এখানে লেবার কস্ট হয়ে থাকে তাহলে সেই লেবার কস্ট আপনি যোগ করবেন। এখানে যদি কোনো মজুরি গিয়ে থাকে সেটা যোগ করবেন। এখানে যদি পরিবহন খরচ হয়ে থাকে সেটা যোগ করবেন। তার মানে এটা হচ্ছে টোটাল, অর্থাৎ আপনার ভ্যালু বা ব্যয় হিসাবে ধরা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আহ এটা হচ্ছে ডেবিট দিকে, ওই আপনার টোটাল যে ব্যয়টা সেটা আপনাকে নিয়ে হিসাব নিকাশটা করতে হবে। তার মানে আমি মালামাল যদি না ক্রয় করি তাহলে আমি বিক্রি করলাম কি? তার মানে নিশ্চয়ই আমি মালামাল ক্রয় করেছি। আর যদি একেবারে শুরুর দিকে হয় তাহলে আমার ওপেনিং ইনভেন্টরি নাও থাকতে পারে। যখন 1-2 বছর রানিং হওয়ার পরে ব্যবসা শুরু হয় তখন হচ্ছে এটার একটা ওপেনিং ইনভেন্টরি থাকবে, বা এটাকে বলা হয় হচ্ছে প্রারম্ভিক আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম, তারপরে এটা হচ্ছে আমার ব্যয়। তাহলে আমি মালামাল ক্রয় করেছি, আমার শুরুতে মালামাল ছিল, সেটার টোটাল ব্যয়টা কত? 55,50,000 আমি দেখতে পাচ্ছি। তার মানে এটা আমার ব্যয় ছিল। তাহলে এই এই যে ব্যয়টা করলাম এর মধ্যে থেকে আমি কত টাকার মাল বিক্রি করলাম, অর্থাৎ সেলস, বিক্রয় কত আমরা দেখতে পাচ্ছি বিক্রয়। এই যে বিক্রয়, এটা ট্রেড পাশে লিখতে হবে বিক্রয়, এবং আমার কত টাকার পণ্যের মাল রয়ে গেল, ক্লোজিং ইনভেন্টরি। এই টাকার মালটা রয়ে গেল, অর্থাৎ এটা আমার হাতে আছে, ঠিক আছে? তার মানে এই হাতে থাকাতে টোটাল আমার ক্রেডিট দিকের যোগফল হচ্ছে 64,50,000। এর থেকে আমার বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট। অর্থাৎ সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যেটা পাওয়া যায়, কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ আমি যে মালটা বিক্রি করেছি সেটার মূল্য কত ছিল, অর্থাৎ ক্রয়কৃত মূল্য কত ছিল সেটা বাদ দিলে পাওয়া যাচ্ছে হচ্ছে গ্রস প্রফিট অথবা হচ্ছে গ্রস লাভ। শুধু এই পার্টটুকু আপনারা একটু চিন্তা করেন। যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডের, যারা নন কমার্স, স্পেশালি নন কমার্স আছেন তারা এটা একটু চিন্তা করেন। নন কমার্স, যারা কমার্সের আছেন তারা এগুলি জানেন। এটা আরেকভাবে করা যায়, কস্ট অফ গুডস সোল্ড
মানে কসব গোসল মানে অর্থাৎ বিক্রি থেকে এটা আপনি সহজভাবে চিন্তা করেন, ধরেন এটা কিছুই নাই, আপনি একজন ব্যবসায়ী, আপনি একটা মাল 100 টাকা বিক্রি করেছেন, তার মানে আপনি এটা থেকে কত লাভ করেছেন কিভাবে বের করবেন একটু বলেন, আমি ওপেন করে দিচ্ছি। আপনার যারা ব্যবসায়ী তারা কিন্তু অ্যাকাউন্টস পড়ে ব্যবসা শিখে নাই। আপনি বলেন আপনি একটা মাল 100 টাকা বিক্রি করেছেন, এটার লাভ কত হলো, এই 100 টাকার মালের লাভ কত হলো, এটা কি করে পাবেন? স্যার বিক্রিত পণ্যের যাবতীয় যত ব্যয় আছে ওইগুলা বাদ দিয়ে যে টাকাটা থাকবে ওইটাই আমার লাভ। মোট লাভ, অর্থাৎ মোট লাভ। আর যাবতীয় ব্যয় যদি বাদ দেন তাহলে হয়ে যাবে একেবারে নিট লাভ। আর এমনি ও শুধু যদি বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেন, অর্থাৎ যে মালটা আমি বিক্রি করছি 100, আমার ক্রয় মূল্য ছিল 80 টাকা, তাহলে সেটা হবে মোট লাভ। আর ওই যে 20 টাকা রইল, 20 টাকা থেকে যখন আমি অফিস ভাড়া বাদ দিব, আমি ইলেকট্রিসিটি বিল বাদ দিব, আমার স্টাফ খরচ বাদ দিব, তখন হবে সেটা নিট লাভ। ঠিক আছে? স্যার ইনস্ট্যান্ট, স্যার ইনস্ট্যান্ট যে এটা লাভটা একটু করতেছে, আবার একটু রিপিট করবেন। স্যার অর্থাৎ এই আপনি গ্রোস গ্রোস gross pro- প্রফিটের এই নিয়মটা একটু আবার বলছি বলছি আপনি রিপিট করবেন ইনস্ট্যান্ট, এবং এর বাংলা এই ওয়ার্ডগুলোর বাংলা সহ বলবেন স্যার, হ্যাঁ এটাই তো গ্রস প্রফিট মানে আসে। হচ্ছে মোট লাভ, মোট লাভ। স্যার বিক্রি, সবগুলোর এই যে ওপেনিং ইনভেন্টরি আচ্ছা 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 ঠিক আছে, মাইনাস, এটা তো আমরা তো আমি অ্যাকাউন্টিং এর এগুলি স্টুডেন্ট। তো আমি আলোচনা করব, বাংলাতেই আলোচনা হবে ওই যে আমরা যখন অ্যাকাউন্টিং এর ক্লাস করব। যে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ে যখন হ্যাঁ আলোচনা হ্যাঁ হবে হ্যাঁ, আমি তখন ওইটাকেই ফলো করবো, যেটা বলছিলাম। আপনি একজন সাধারণ ব্যবসায়ী বা আপনার পরিবারের কেউ ব্যবসায়ী আছে, তার মানে কিভাবে করে, ধরেন ইনস্ট্যান্ট লাভটা কি করে বুঝেন? ক্রয় মূল্যটা ধরেন 100 টাকা বিক্রি করলেন, তার মানে খাতা দেখে না যে এটার ক্রয় মূল্য কত, যে 80 টাকা দিয়ে হুম কেনা অথবা 70 টাকা দিয়ে কেনা, তার মানে এই যে 30 টাকা বেশি পেলেন, এটা হচ্ছে মোট লাভ। সহজ কথা, মানে মানে ইনস্ট্যান্ট যে লাভটা করলেন সেটা কি মোট লাভ না? মানে এটাকে আমরা বলবো হচ্ছে মোট লাভ। ঠিক আছে? কিন্তু এই যে মোট লাভ করলেন, মাস শেষে আপনাকে তো এখান থেকে অফিস খরচ দিতে হবে, এখান থেকে বিদ্যুৎ বিল দিতে হবে, এখান থেকে স্টাফের খরচ দিতে হবে, এখান থেকে আপনার মোবাইল খরচ দিতে হবে, এখান থেকে আপনার পরিবহন খরচ দিতে হবে। এই খরচগুলি তো আপনি ইনস্ট্যান্ট পাচ্ছেন না, এই খরচগুলি কখন পাবেন? যখন মাসে, মানে বিক্রিত পণ্যের ব্যয়গুলা বাদ দিব, বাদ দেওয়ার পরে হ্যাঁ, তার মানে এগুলি তো পরে বাদ দিতে হবে, যখন মাস শেষ হিসাব করবেন তখন বাদ দিতে হবে। তখন ইনস্ট্যান্ট যেটা পাচ্ছেন সেটা হচ্ছে মোট লাভ, অর্থাৎ 100 টাকা বিক্রি করেছি, আমার 70 টাকা কেনা ছিল, আমি সহজভাবে দেখি, তার মানে আমার মোট লাভ কত বলেন? মোট লাভ, এখানে লাভের দুইটা দুইটা নাম আছে, একটা হচ্ছে মোট লাভ আর একটা হচ্ছে নিট লাভ। মোট লাভটা কত স্যার বলেন? মোট লাভ মতলব তো কত? 30 টাকা। 30 টাকা। এখন যদি বলি 1000 টাকা বিক্রি করেছি, ক্রয় মূল্য ছিল 700 টাকা, মোট লাভ কত? 300 টাকা। যদি বলি 1,00,000 টাকা বিক্রি করেছি, মোট আর ক্রয় মূল্য ছিল 70,000 টাকা, তাহলে মোট লাভ কত? 30,000 টাকা। তাহলে মোট লাভ হচ্ছে ক্রয় মূল্য যেটা বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি মোট লাভ। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা নিট লাভটা কি? ওই যে মোট লাভ পেলাম আমি 30 টাকা বা 3,000 টাকা বা 30,000 টাকা পেলাম, মোট লাভ থেকে যখন আমি অফিস খরচ বাদ দিব, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় এটা সাজানো। একটা হচ্ছে মোট লাভটা হচ্ছে সরাসরি মানে ক্রয় মূল্যটা বাদ দিলে পাচ্ছি হচ্ছে মোট লাভ। আর যখন আমি এই মোট লাভ থেকে অফিস খরচ বাদ দিব, অফিসের যাবতীয় খরচ বাদ দিব, টেলিফোন বিল থেকে শুরু করে, বিজ্ঞাপন ব্যয় থেকে শুরু করে, পরিবহন খরচ থেকে শুরু করে, স্টাফ খরচ থেকে শুরু করে সবকিছু যখন বাদ দিব তখন সেটা কি হবে? নিট লাভ। নিট লাভ। হ্যাঁ, এই এই দুইটা বুঝেন, আপনার অ্যাকাউন্টিং এ মাস্টার হওয়ার দরকার নাই, শুধু এই দুইটা বুঝেন। স্যার স্যার নিট ল্যাবটা একটু আবার একটু বললে ভালো হয়। হ্যাঁ, স্যার নিট ল্যাবটা বুঝিনি, আবার একটু বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা, মোট লাভ এটা তো বুঝেছেন, এটা বলেন। মোট লাভ হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ওটা ওই যে হচ্ছে দেখি, মোট লাভ।
এবার বলেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা বলেন। জি স্যার। এটা হচ্ছে একেবারে কমন ফ্যাক্টর। যিনি একজন দোকানি, যিনি কিছুই বুঝে না, ব্যবসা পরিচালনা করে, যিনি ধরেন গাছের মানুষের নারকেল পারে, সেও কিন্তু এই হিসাব জানে নাকি? জানে কিনা বলেন। আমরা এখানে আনুষ্ঠানিক ভাবে জানলাম, ঠিক আছে। যিনি কি একেবারে যে লেভেলেই বলে না, তার মানে সে কত টাকার মাল কিনলো, কত টাকা বিক্রি করলো, এই হিসাব তো তিনি জানে। তার আইতে যেতে হুম, কত ভাড়া লাগলো, তাই তো সেও তো হিসাব করে দিন শেষে নাকি বাড়িতে গিয়ে। যিনি ফেরি করেন তিনি হিসাব করেন না? অবশ্যই। ঠিক এই হিসাবটাই তিনি করেন। আমরা আনুষ্ঠানিক ভাবে জানি, উনারা অনানুষ্ঠানিক ভাবে জানেন। আচ্ছা, এটাই ছিল বোঝানো। তার মানে এখন এই যে সেলস, ইনভেন্টরি, এই দুইটার যোগফল, এটা হচ্ছে আরো মানে বিস্তারিত আর কি অ্যাকাউন্টিং এর ভাষায়। সেলস, ক্রেডিট পাশে থাকবে সেলস, এটা মুখস্থ করে ফেলবেন এই ফরম্যাট। সেলস ক্লোজিং ইনভেন্টরি, এই যে যোগফল, এর থেকে এই ওপেনিং ইনভেন্টরি, পারচেজ, ভেরিসি নট, ওয়াজেস এগুলো বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রস প্রফিট, অর্থাৎ দুই পাশ মিলে যাবে। আবার এই গ্রস প্রফিট, এই যে এই গ্রস প্রফিট নিয়ে আসলাম এখানে, এই গ্রস প্রফিট থেকে স্যালারি, অফিস রেন্ট, হাউস রেন্ট, গ্যারেজ, অপারেটিং, এই সব কিছু বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিট মানে হচ্ছে যে নেট লাভ, আর গ্রস প্রফিট মানে হচ্ছে মোট লাভ। আমার শুধু এতটুকু কনসেপ্ট দরকার আপাতত। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ। তার মানে এখন যে এখানে একটা বিষয় আছে, তারপর হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের আলোচনায় আমরা চাচ্ছি না এখন, কারণ আমি তো অ্যাকাউন্টিং পড়াই নাই, ঠিক আছে। তাহলে এখন আমার ট্যাক্স কোনটার উপরে আসবে এটা বলেন। এই নেট প্রফিটের উপরে আসবে নাকি গ্রস প্রফিটের উপরে আসবে? স্যার নেট প্রফিটের উপর। ইয়েস, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। নেট প্রফিটের উপর আসবে। রাইট। তাহলে এই নেট প্রফিট কোথায় চলে যাবে? এই যে আমি এখন রিটার্নে চলে যাচ্ছি। এই নেট প্রফিট চলে আসবে হচ্ছে এই যে ইনকাম ফ্রম বিজনেস, ঠিক আছে। ওইখানে কত ছিল নেট প্রফিট দেখি, 4,93,000। আচ্ছা, তার মানে এই যে, ঠিক আছে, তার মানে কি এখানে কি বসলো? এই যে ইনকাম ফ্রম বিজনেস আমি এখানে ইনপুট দিলাম, ইনকাম ইনপুট দিলাম, তার মানে এটার পিছনে কি এই স্যালারি শিটের মতো আরো আরো বিভিন্ন বিষয় আছে না? আমি তো এখানে শুধু নিট ইনকামটা বসালাম, তার মানে কি স্যালারি শিটের মতো আরো কিছু ওয়ার্কিং ছিল আমার, তাই তো। আমি সেই ওয়ার্কিংটা আলাদা করে তারপর শুধু এখানে নেট প্রফিটটা বসালাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর কিছু নাই, কিন্তু আমার কিন্তু আলাদা অ্যাকাউন্টস এর শিট আছে। ঠিক এই পাতাতেও সেম বিষয়টা আছে। শিডিউল দেখি কত, এই যে দেখেন শিডিউল, এটা হচ্ছে, এটা না, এই যে দেখেন শিডিউল থ্রিতে এই একই ব্যাপারটা আছে। এই যে সেল, গ্রস প্রফিট বা জেনারেল এক্সপেন্স, নেট প্রফিট, তার মানে এই শিডিউল কি বোঝা গেল? সেল, সেল থেকে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাওয়া যায় গ্রস প্রফিট, কিন্তু তারা এটা ডিরেক্ট করেছে, ঠিক আছে, ডিরেক্ট। অর্থাৎ আপনি যদি 15% ধরে বাদ দেন তাহলে পেয়ে যাচ্ছেন গ্রস প্রফিট। তারপর জেনারেল এক্সপেন্সেস বাদ দিলে পেয়ে যাচ্ছেন নেট প্রফিট। এই হচ্ছে ফ্যাক্টর।
তার মানে আমরা গত ক্লাসে দেখেছিলাম স্যালারি খাতে আয়, দেখেছিলাম রেন্ট, দেখেছিলাম এগ্রিকালচার, একই ফ্যাক্টর, এখানে আর এটি নিয়ে কথা বলবো না। আমার বিষয় ছিল যে আমরা আর একটা নতুন ফর্ম দেখবো এই ক্লাসে, এবং বিজনেসটা নিয়ে কথা বলবো, বিজনেস। আর তাহলে এর সাথে আরেকটা, তাহলে বিজনেসটা নিয়ে কথা বললাম, বিজনেসের ক্যালকুলেশনটা কি করে করতে হয়, কিভাবে বিষয়টাকে প্রেজেন্টেশন দিতে হয়, তারপরে কোন বিষয়টা এখানে ট্যাক্সেবল হিসাবে আসে। আর আজকে আরেকটা কথা বলবো, ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন, আপনার 5 লক্ষ টাকার একটা জমি ছিল, আপনি 10 লক্ষ টাকা বিক্রি করলেন, আপনার গেইন কত? 5 লক্ষ টাকা। এই গেইনটুকু এখানে আসবে। এটা এখান থেকে শুধু গেইনটুকু যখন আনবেন তখন শুধু আপনার এটার পিছনে যদি কোনো খরচ থাকে সেটা আপনি বাদ দিবেন, বাদ দিয়ে তারপরে এই গেইনটুকু আনবেন। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই। তার মানে আমরা প্রায় এখানে কয়টা, 1 2 3 4 5 6, তারপরে তারপরে আরেকটা স্পেশাল ইনকাম, ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটাও আমরা দেখেছি 6। ইনকাম ফ্রম আদার সোর্সেস, এটা আমরা একটু দেখবো। ইনকাম ফ্রম আদার সোর্সেস অর্থাৎ উপরের কোনো খাতের সাথে যদি আপনার মিল না থাকে, আপনার ক্যাপিটাল গেইনের ইনকামের সাথে মিল নাই, আপনার বিজনেস ইনকামের সাথে মিল নাই, আপনার রেন্ট থেকে মানে আসে নাই, তার মানে অন্য সোর্স থেকে আসলো। কিভাবে আসলো? আপনি লেকচার দিয়েছেন, আপনি অনারিয়াম পেয়েছেন, সেটা হাই অ্যামাউন্ট হতে পারে, লো অ্যামাউন্ট হতে পারে। আপনার রয়্যালিটি ইনকাম আছে, আপনি একজন রাইটার, আপনি একজন অভিনয় শিল্পী, আপনি একজন শিল্পী, আপনার রয়্যালিটি ইনকাম থাকতে পারে, সেটা থেকে আসতে পারে। আপনি কোনো ধরনের কোনো ইনসেনটিভ পেতে পারেন। তার মানে এই ইনকাম গুলি কোথায় যাবে? এই ইনকাম গুলি আসবে হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস এখানে এসে সেটা বসবে। হ্যাঁ, অনারিয়াম যদি আসে এটা সরাসরি বসবে। এটা ধরেন স্যালারির মতো ক্যালকুলেশন করার কিছু নয়, পুরোটাই হচ্ছে ট্যাক্সেবল। যদি এখান থেকে যদি উৎস কর কাটা থাকে, তাহলে এই উৎস কর আপনি বাদ দিবেন, এই উৎস কর আপনি বাদ দিবেন, বাদ দিয়ে বাকিটা হচ্ছে ট্যাক্সেবল। এই হচ্ছে মানে যে বিষয়গুলি আসতে পারে। হ্যাঁ, আপনাদের তো আর এত কমপ্লেক্স ডিপলি কিছু দিবে বিশ্বাস করি না। ঠিক আছে, সর্বোচ্চ যেগুলো আসতে পারে সেগুলি নিয়ে আমি কথা বললাম। তার মানে এই হচ্ছে রিটার্নের ফ্যাক্টর, তার মানে ইনকাম। বাকি কাজগুলি কিভাবে হবে? গতকালকে যেভাবে আমি দেখিয়েছিলাম, বলেছিলাম, ঠিক এইভাবেই হবে প্রেজেন্টেশন। তার মানে এখানে এখন টোটাল ইনকাম কত দেখতে পাচ্ছি? 10,33,000। একই রকম ক্যালকুলেশন, 10,33,000। আচ্ছা, তাহলে এখন এই যে বসালাম, এখন ধরেন এই ইনকামের বাইরে তার যদি অ্যাসেট থাকে, এই ইনকামের বাইরে তার যদি অ্যাসেট থাকে বা অন্য কোনো বিষয় থাকে, যথারীতি কোথায় যাবে বলেন? ধরেন এই ইনকাম আমি পেয়ে গেলাম, আজকে তার স্যালারি শিট নিয়ে কথা বলছি না, বাকি পেজ গুলো নিয়ে কথা বলছি না। এখন তার ধরেন আদার্স যদি বিভিন্ন বিষয় থাকে, তাহলে এখন কোন পাতাতে যাবেন, কোন পৃষ্ঠাতে যাবেন? তার 10 লাখ টাকার ইনকাম, ধরেন 1 বছরের ইনকাম, তার অন্য কোনো সম্পদ নাই। তাহলে বছর শেষে তার যদি এই ধরেন এখান থেকে তার জীবনযাত্রার মান ব্যয় হলো 5 লাখ, তার তো 5 লাখ টাকা হাতে আছে। এটা কোথায় বসবে? হাতে অথবা ব্যাংক আছে, এটা কোথায় বসবে, কোন পৃষ্ঠায়? হ্যাঁ, ধন্যবাদ আমিনুল ইসলাম, ধন্যবাদ। IT10 বিতে যাবে, অর্থাৎ কোথায় কোথায় শিফট হচ্ছে ডাটা, সেটা সেটা আচ্ছা, IT10 বিতে যাবে, তাই তো? আচ্ছা, আমি আমি যে বললাম আর কিছুই তার নাই, তার মানে কি অ্যাপ্লাই হলো? তার আমি ধরে নিলাম 5 লাখ টাকা পারিবারিক এক্সপেন্স। এটা কোথায় যাবে? আর জমি জমা কিচ্ছু নাই, তার আর কোনো প্রপার্টি নাই, কিচ্ছু নাই, কোথায় যাবে?
বলেন, চ্যাট অপশনে বলেন। উন্মুক্ত করে দেওয়া আছে, উন্মুক্ত। মানে দুইটা ফ্যাক্টরি ICT&BB তে। সবাই এটা ক্লিয়ার কিনা? সবাই কথা বলেন। আর কোনো অ্যাসেটই নাই। কালকে তো অনেক অ্যাসেটের এক্সাম্পল দেখিয়েছে। আর কোনো অ্যাসেট নাই, তার 10 লাখ টাকা ইনকাম, 10 লাখ টাকার মধ্যে তার কোনো অ্যাসেট নাই, জমি জমা নাই, সঞ্চয়পত্র নাই, ডিপিএস নাই, কিছু নাই। তার 5 লাখ টাকা জীবনযাত্রার মান ব্যয়, আর 5 লাখ টাকা তার ব্যাংকে আছে। কোনটা কোথায় যাবে? জি, সবাই বলেন। একজন তো বললেন, আমিনুল সাহেব তো বললেন, অন্যরা এগ্রি কিনা? সবাই বলেন, আমিনুল সাহেব তো বললেন। স্যার IT10BB ICT&BB। হ্যাঁ, বলতে হবে তো। এই ফর্মগুলি পরিচিত হলেন কিনা? এই ফর্মগুলিকে আমি চিনাইতে পারলাম কিনা? একটা ফর্মে অনেকগুলি শীট থাকে, এক একটা শীটের এক একটা নাম। মানে কলাম করা, ছক করা, যে এইখানে এই তথ্য আপনাকে দিতে হবে, ওইখানে ওই তথ্য দিতে হবে। আর আমি যে বলেছি, আপনারা কি ওই ফর্ম ডাউনলোড করতে পেরেছেন, প্রিন্ট করতে পেরেছেন? তা না হলে বুঝবেন কি করে? এই ফর্ম তো আমি সেই প্রথম ক্লাসেই আমি আপনাদের ওয়েবসাইটে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে এই ফর্মগুলো। ফর্ম কিন্তু আপনাকে নামাতে হবে, তাইলে সে আপনি বিষয়টাকে আরো আত্মস্থ করতে পারবেন। আচ্ছা, তার মানে আর আমি মিট করে দিচ্ছি। আপনাদের কারো কাছ থেকে নয়েজ আসে। তার মানে একটা চলে যাচ্ছে ICT&BB। এই যে বিবির পাতাটা হচ্ছে এই যে এখানে আমি যদি মনে করি এখানে 5 লাখ বসাবো, 5 লাখ বসাবো। আমি যদি মনে করি তার পারিবারিক এক্সপেন্স, বা উনি যদি বলেন তার পারিবারিক এক্সপেন্স 4 লাখ, 5 লাখ, 6 লাখ, যেটা উনি বলবেন সংশ্লিষ্ট করদাতা, সেটা আমি এখানে ইনপুট দিব। বাকিটা কি হবে? আমার আয় থেকে এটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে কি হবে? আমার অ্যাসেটের ঘরে কি থাকবে? বাকিগুলি তো ব্ল্যাঙ্ক। অ্যাসেটের ঘরে থেকে যাবে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডে। ক্যাশ ইন হ্যান্ড কোথায় দেখি? এটা কিন্তু এই যে ফর্ম, এই ফর্ম কিন্তু আপনাকে দেখতে হবে। এই যে এই ঘরে বসে যাবে, ঠিক আছে? এই ঘরে বসে যাবে। আচ্ছা, এখন এটা তো আমি মানে সরাসরি বোঝানোর জন্য বললাম। এখন ওনার বিজনেস, উনি করেন বিজনেস, তাহলে ওনার টাকাটা, ওনার বিজনেসের বাইরে কোনো ক্যাপিটাল নাই, বা কোনো নগদ টাকা নাই। ওনার টাকাটা কোথায় বসবে? এটা কি নগদের ঘরে বসবে, না এটা ক্যাপিটালের ঘরে বসবে? বলেন। ওনার হচ্ছে বিজনেস। আমি যখন স্যালারি বা কি চাকরিজীবী অথবা বেতনভোগী, অথবা আমি প্রফেশনাল পার্সন, অথবা বাড়ি ভাড়া খাতে আয় থাকে, তখন কি করি? যেটা আমার হাতে থাকে সেটা কোথায় রাখি? ব্যাংকে থাকলে ব্যাংকের টাকাটা ব্যাংকে দেখায়, হাতে থাকলে হাতে দেখায়। কিন্তু আমি যখন ব্যবসায়ী, তখন যে টাকাটা থাকবে, উদ্বৃত্তটা থাকবে, সেটা আমি কোথায় দেখাবো? কি নামে সেটা দেখাবো? চ্যাট অপশনে লিখেন। আপনারা তো কমার্সের আছেন দু একজন, আমাকে হেল্প করেন। এই টাকাটা বসবে হচ্ছে ক্যাপিটালে। জি, ধন্যবাদ। এই টাকাটা বসবে হচ্ছে এই যে ক্যাপিটাল। এই ঘরটা আলাদা। তার মানে যখন ব্যবসায়ী, তখন ওই নগদ অথবা ব্যাংকের ঘরে টাকাটা বসবে না। সমস্ত টাকাটাই তার ব্যবসায়িক টাকা হিসেবে, মানে যতটুকু ব্যবসায়িক টাকা হিসেবে ঘোষণা থাকবে, সেটা চলে যাবে হচ্ছে কোথায়? ওই যে মানে ক্যাপিটালে চলে যাবে। আমি দেখাচ্ছি ক্যাপিটাল কোথায়। এটা সোর্স অফ ফান্ড। এই যে বিজনেস ক্যাপিটাল, এটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম, আর এটা হচ্ছে ডাইরেক্টরস, এটা হচ্ছে অ্যাগ্রিগেট বিজনেস ক্যাপিটাল লাইবিলিটিস। এই যে এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে বিজনেস ক্যাপিটাল, এই ঘরটাতে চলে আসবে। বুঝেন ভালো করে। ক্লিয়ার? তার মানে এটা তখন আর ওই আমি আর ক্যাশ ইন হ্যান্ড লিখতে পারবো না, বা ব্যাংকে লিখতে পারবো না। যদি ব্যবসার বাইরে টাকা থাকে তখন লিখতে পারবো, এর আগে না।
হ্যাঁ, কারণ এখানে এই যে আমি ট্রেডিং অ্যাকাউন্টস করেছি, এখানে বলাই হচ্ছে এটা কি ক্লোজিং, এই যে টাকাটা থাকে হাতে সেটাকে বলা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল। অর্থাৎ এই ক্যাপিটালের মধ্যে সমাপনী মূলধন না স্যার, ক্লোজিং হ্যাঁ ক্যাপিটাল। সমাপনী মূলধন, yes। অর্থাৎ এই টাকাটার মধ্যেই এই 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 টাকাটার মধ্যে তার ব্যাংকের টাকাটাও আছে, ক্যাশের টাকাটাও আছে, অর্থাৎ ক্যাপিটালের মধ্যে সবকিছু থাকে। এইটা আলোচনাটা করব হচ্ছে যখন আমরা হিসাব বিজ্ঞান পড়াবো। অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি, এটার আলোচনা আছে। এটা আলোচনা ছাড়া নন কমার্স যারা তারা খুব একটা রপ্ত করতে পারবে না। তার মানে এখন মাথায় ঢুকবে না স্যার বললে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, আর এটা তো আলোচনা করবোই। তার মানে এখন আমরা জানলাম ক্যাপিটালের ভিতরে কি থাকে, সবই থাকে। ক্যাশের টাকাও থাকে, ব্যাংকের টাকাও থাকে, তার যে ইনভেন্টরি সেটাও থাকে, ঠিক আছে। তার তার যদি আদার্স কোনো পাওনা থাকে সেটাও থাকে, দায় থাকে সেটাও থাকে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। প্রস্তুতি আছে তো না? আমি তার মানে আজকে আমাদের আচ্ছা, আপনাদের আবার বলছি, এই ফর্মগুলি নামান, আমার এখানে পিডিএফ করা আছে, ওয়েবসাইট থেকে আপনি নামিয়ে নেন, ঠিক আছে। তার মানে আজকের আমাদের আলোচনা, প্র্যাকটিক্যাল যে আলোচনা, এটা এই পর্যন্তই থাকবে। আমরা এখন চলে যাব হচ্ছে মডেল টেস্টে, ঠিক আছে। এগ্রি সবাই? আজকে একটু ডেসক্রিপটিভ লিখবেন, এতটুকু সময় লাগবে আমার মডেল টেস্টের জন্য, 10:30 বেজে যায়, আর এটাও জরুরি। ওকে, তাহলে আমি আজকে রেকর্ডিং বন্ধ করলাম, আমরা চলে যাচ্ছি